ওই দেখো পাখিরা উঠছে। হ্যাঁ, এই নদীতে আসা সবসময় ভালো লাগে। মায়া যন্ত্রধ্বনি মাখা কলকল নদীর ছলছল শব্দ আর দুগ্ধস্রোতরূপী স্রোতস্বিনী রূপ নিয়ে বয়ে চলেছে কপোতাক্ষ নদ। নদটির অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য আর রূপবৈচিত্র্যে কবি মাইকেল মধুসূদন দত্ত মত্ত হয়ে প্রবাসে বসেও গেয়েছিলেন কপোতাক্ষ নদ স্তুতি। গ্রামীণ আবহের মাঝে স্বচ্ছ পানির স্রোতধারা, মৃদু দক্ষিণ বাতাস, দুপাশের অরহর আকাশমণির সারি সারি চিরহরিত বন আর জলের পাখিদের কলকাকলির সন্নিবেশিত এ নদ বাংলাদেশে কাটানো কবির প্রতিটি মুহূর্তের সাক্ষী কপোতাক্ষ নদ। কবির বাড়ির একেবারে কাছে অবস্থিত। মূল বাড়ি থেকে মিনিট 5 একটু হাঁটলেই সামনে পড়বে এ নদ। 1862 সালে কলকাতায় থাকাকালীন তার মায়ের অসুস্থতার খবর পেয়ে স্ত্রী, পুত্র, কন্যাকে নিয়ে এ কপোতাক্ষ নদ হয়ে কবি সাগরদাড়িতে আসেন। তখন ধর্মান্তরিত হওয়ার কারণে জ্ঞাতিরা তাকে এ বাড়িতে উঠতে দেননি। পরে তিনি কপোতাক্ষ নদের তীরবর্তী এক কাঠবাদাম গাছের তলায় তাঁবু খাটিয়ে 14 দিন অবস্থান করেছিলেন। এ ঘাটটি বর্তমানে বাদামতলা ঘাট হিসাবে পরিচিত। এরপর কোনো দিন তিনি আর এ কপোতাক্ষ পারে ফিরে আসেননি। তবুও মৃত্যুর অন্তিম শয্যায় থাকাকালীন তার সুগভীর ভালোবাসায় কপোতাক্ষের চিহ্ন রেখে গেছেন। 1824 সালের 25 জানুয়ারি সাগরদাড়িতে জন্ম নেন মধুসূদন দত্ত। শৈশবের একটি বড় সময় তিনি এই গ্রামেই কাটান। যদিও কৈশোরে কলকাতায় পাঠানো হয় শিক্ষার জন্য, তবু শেকড় ছিল এখানেই। 1862 সালে কলকাতায় থাকাকালীন মায়ের অসুস্থতার খবর পেয়ে কবি আবার আসেন সাগরদাড়িতে। পরে সেখান থেকে আবারও কলকাতায় চলে যান। এরপর কোনো দিন কবি মধুসূদন দত্ত আর এ বাড়িতে ফিরে আসেননি। কিন্তু জন্মস্থানের প্রতি তীব্র ভালোবাসার কারণে এখানকার প্রকৃতি, জীবন ও কপোতাক্ষ নদ তার কবিতায় ফিরে এসেছে বারবার। শুধু তাই না, তার সাহিত্যবোধ ও রোমান্টিক ভাবনার পেছনে সাগরদাড়ির প্রভাব অগ্রাহ্য করার নয়। আর সাগরদাড়ির এই জনপদ ঘিরেই পরে গড়ে ওঠে মধুপল্লী। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহযোগিতায় কবির স্মৃতি নিদর্শন এবং আলোকচিত্র নিয়ে গড়ে উঠেছে জাদুঘর। মধুপল্লীর মূল ভবনটি দোতলা। পুরনো দিনের টালির ছাদ, লাল ইটের দেয়াল, কাঠের দরজা জানালা আপনাকে সেই সময় স্মৃতি দর্শনের সুযোগ দেবে। দোতলা ভবনটির উপর 3টি ও নিচে 3টি কক্ষ মিলে মোট 6টি কক্ষ রয়েছে। নিচতলায় রয়েছে মাইকেল মধুসূদন দত্ত জাদুঘর, যেখানে সংরক্ষিত আছে কবির ব্যবহৃত পালঙ্ক, চেয়ারে বসানো তার প্রতিকৃতি, চিঠিপত্র, পোশাক, প্রথম সংস্করণের কাব্যগ্রন্থ, তার হাতে লেখা ইংরেজি ও বাংলা চিঠির কপি, পারিবারিক কাগজপত্র, এমনকি মাদ্রাজের সময়কার কিছু নিদর্শনও।